স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। এবার জানাবো খবরের বিস্তারিত। ডিবিসি নিউজে খাদ্য অধিদপ্তরে সভা করে ৭৫ পয়সা ঘুষের রেট নির্ধারণের অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ। বিষয়টি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য গুদামে অভিযান পরিচালনা করে। এ সময় খবরের সত্যতা সহ আরও নানা অনিয়ম পাওয়ার কথা জানিয়েছে দুদক। খাদ্য অধিদপ্তরের চাল সংগ্রহে সভা করে কেজি প্রতি ৭৫ পয়সা করে ঘুষ নির্ধারণ করে সংঘবদ্ধ একটি চক্র সারা দেশ থেকে এক মৌসুমে হাতিয়ে নিচ্ছে ৮৫৫ কোটি টাকা, আর তার ভাগ যাচ্ছে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পকেটেও। সম্প্রতি এমন একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ডিবিসি নিউজ। বিষয়টি নজরে আসলে সোমবার টাঙ্গাইলের ঘাটাইলের খাদ্য গুদামে অভিযান চালায় খাদ্য অধিদপ্তর ও দুদকের একটি দল। এর আগে জেলা খাদ্য কর্মকর্তার পাঠানো ৪ সদস্যের তদন্ত কমিটি জোর করে মিলারদের কাছ থেকে মিথ্যা লিখিত প্রত্যয়ন আদায় করেছে, এমন অভিযোগেরও সত্যতা মেলে। ওইখানে যা বলার বলছি আমি আর কথা কম না। আপনি কেন বলতে চাচ্ছেন না? আপনাকে কি না, না। বলছে? কি বলছে আপনাকে? বলে নাই কিছু। আলোচনা হয়েছে তো ৭৫ বছর আলোচনা হইতেছে না, আপনি খরচার ব্যাপারে আলোচনা হয়েছে। এটা কি এই বছরই হয় না বছর বছর ধরে? এইটা এই গুদাম সৃষ্টি করে ঠিক সারা বাংলাদেশ এমন কোনো বাংলাদেশ গুদাম সারা বাংলাদেশে পাইছে। সারা বাংলাদেশ এমন কোনো গুদাম নেই যে এটাই নাই। ডিবিসি নিউজটা খুবই ফলপ্রসূ ছিল। এই অভিযোগটা আমরা প্রায়শই শুনে থাকি, কিন্তু তথ্য প্রমাণ পাওয়া আসলে খুব কষ্টকর হয়। এদিকে মিথ্যা প্রত্যয়ন ও তদন্ত বিষয়ে প্রতিবেদন আকারে প্রকাশের কথা জানালেন খাদ্য অধিদপ্তরের তদন্ত কর্মকর্তা। আশা করছি যে যেহেতু এটা তদন্তাধীন বিষয়, আমরা এখন সকলের বক্তব্য নিচ্ছি, পরবর্তীতে আমরা পর্যালোচনা করে কর্তৃপক্ষের কাছে নিকট আমরা তদন্ত রিপোর্ট পেশ করব। ডিবিসির প্রতিবেদনের সত্যতা সহ আরও অনিয়মের প্রমাণ পেয়েছে দুদকের দলটি। অভিযোগ ছিল যে প্রতি কেজি ৭৫ পয়সা হিসাবে তারা চাল সংগ্রহ করে। এখানে অনুসন্ধানকালে তাদের খাদ্য পরিবহনের মাধ্যমে যে দুর্নীতি করে সেই সংক্রান্ত কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ সহ সারা দেশেই অভিযান পরিচালনার অনুরোধ জানানোর কথা জানিয়েছে দুদকের এই এনফোর্সমেন্ট টিম। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। জামালপুর ১ অনুসন্ধান কূপে চলছে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন। মাটির ১৪০০ মিটার নিচ থেকে ৭.২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস বের হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কূপটিতে ৪০০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে। মজুতের সঠিক পরিমাণ জানতে চলছে পর্যবেক্ষণ ও পরীক্ষা। দেশের গ্যাসের সংকট মোকাবিলায় চলতি বছরের ২৪শে জানুয়ারি জামালপুর ১ অনুসন্ধান কূপ খনন কাজের উদ্বোধন করে বাপেক্স। মাদারগঞ্জে মাটির ১,৪৪৪ মিটার নিচে প্রাথমিক পরীক্ষায় গ্যাসের সন্ধান পায় তারা। ৩ মাস খনন শেষে জামালপুর ১ অনুসন্ধান কূপে শনিবার রাতে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়। প্রতিদিন এখান থেকে ৭.২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস বের হচ্ছে। কূপটিতে ২টি স্তরে গ্যাসের অস্তিত্ব মিলেছে। একটি স্তরে ৪০০ বিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বাপেক্সের কর্মকর্তারা। বের হওয়া গ্যাসের সাথে অন্য কোনো খনিজ পদার্থ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। খনন কার্যক্রম ইতিমধ্যে শেষ করতে পেরেছি এবং এখন তৃতীয় স্তরের গ্যাসের মজুদের পরিমাণটা ডিএসটি কার্যক্রম চলছে। গ্যাসের সাথে কিছু পরিমাণ কনডেনসেট আছে। ওই কনডেনসেটে কত পরিমাণ আসলে তেল থাকবে সেটা পরবর্তীতে আমরা জানতে পারবো। গ্যাস আসলে আমরা মোটামুটি আশা করছি ১০ বিলিয়নের মতো প্রোডাকশন দেওয়া যাবে। চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার পরেই আসলে অ্যাকচুয়ালি বলা যাবে যে কতটুকু আমরা প্রোডাকশনে দিতে পারবো। প্রকল্প পরিচালক জানান, অনুসন্ধান কূপ খনন প্রকল্পে এখন পর্যন্ত ব্যয় ১৬০ কোটি টাকারও বেশি। পরীক্ষার পরই বলা যাবে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কিনা। পরীক্ষা নিরীক্ষার পরে আমরা বলতে পারবো যে এখানে কি পরিমাণ গ্যাসের রিজার্ভ আছে এবং আমাদের কতদিন গ্যাস আমরা কবে গ্রিড এনে আমরা সরবরাহ করবো, এটা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে ওইটা আমরা বাস্তবায়ন করব। কূপটিতে কাঙ্ক্ষিত গ্যাস পাওয়া গেলে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত উত্তোলন করা সম্ভব। ডিবিসি নিউজ ডেস্ক। নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে টাঙ্গুয়ায় হাওরের হাউসবোটগুলো। গ্যাস সিলিন্ডার ও জেনারেটর ব্যবহার নিষিদ্ধ হলেও তা মানছে না বোট মালিকরা। নেই অগ্নি নির্বাপন ব্যবস্থাও। এতে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, তেমনি ঘটছে দুর্ঘটনাও। সবশেষ গত শুক্রবার একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের পর পর্যটকদের মাঝে বেড়েছে আতঙ্ক।
টাঙ্গুয়ার হাওরে টেকেরঘাট এলাকায় একটি হাউসবোটে আগুন লাগে গত শুক্রবার রাতে। পুড়ে ছাই হয়ে যায় বোটটি। তবে পানিতে লাফ দিয়ে প্রাণে বাঁচেন 12 পর্যটক। জেনারেটরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা বলছে ফায়ার সার্ভিস। যদিও 2 বছর আগে হাউসবোটে গ্যাস সিলিন্ডার ও জেনারেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে বাস্তবে তা মানা হচ্ছে না। বেশিরভাগ বোটেই রয়েছে গ্যাস সিলিন্ডার ও জেনারেটর, নেই আগুন নেভানোর সরঞ্জাম। আগুন লাগছে কিন্তু নিভাবার কোনো ইয়া নাই আর কি, ওই নিভাবার জন্য পরিবেশ নাই। আমরা ওদেরকে বলছি যে গ্যালেন্ডার লাইখেন না, তারপর ওরা রাখে। পর্যটকের কোনো নিরাপত্তা নাই। প্রত্যেকটা পর্যাপ্ত আমাদের অগ্নি নিবানোর মতো সরঞ্জাম নাই। এমন দুর্ঘটনা পর্যটকদের নিরুৎসাহিত করবে বলছেন সচেতন বোট মালিকরা। রাতেইলা যদি সেফটি যদি থাকে না পর্যটকর বা লোকাল মানুষেরও, তাইলে এলা মানুষ আইতো না। নৌকার মধ্যে বিভিন্ন ধরনের সেফটির জিনিস যেমন ফায়ার এক্সটিংগুইশার রাখা দরকার। বোট কর্তৃপক্ষরা আমাদের পর্যটনের দিকে একটু খেয়াল রাখে, তাদের বোর্ডের নিরাপত্তাটা বজায় রাখে এবং এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। নীতিমালা না মানলে জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ মালিক সমিতির। এখন যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমরা সবাইকে অ্যালার্ট করে দিছি। যদি কোনো বোটে না থাকে আমরা আর্থিক জরিমানা করবো, প্লাস ওই বোটের ইনফরমেশন আমরা যে ডিসি অফিসকে দিয়ে দিব, যাতে তারা অ্যাকশনে যায়। নীতিমালা যারা মানছেন না তাদের আইনের আওতায় আনার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রতিটা হাউস বোটকে চেকআপে রাখবে যেন যে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। নতুন কোনো ব্যবস্থাপনা নিতে হবে যেটি একটি ম্যানেজমেন্ট কমিটির আওতায় থাকবে। মনিটরিং এর জন্য ভলান্টিয়ার টিম গঠনের কথাও জানান তিনি। ডিভিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। গরু, ছাগল, মহিষের পাশাপাশি নজর কেড়েছে মরুর জাহাজ হিসেবে পরিচিত উটও। আছে পিঙ্ক কালারের মহিষ, পরিমণির নামে ছাগলও। ক্রেতারা বলছেন দামও গত বছরের তুলনায় কম। চাহিদার তুলনায় পশুর কিছুটা ঘাটতি থাকলেও অন্যান্য জেলা থেকে আসলে এর প্রভাব পড়বে না বলে দাবি করছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিয়া কোরবানি পশুর হাটে এবারের অন্যতম আকর্ষণ এই 3টি ওট। বেনাপোলের ফিরোজ মামুন ডেইরি ফার্ম থেকে আনা হয়েছে এসব ওট। চট্টগ্রামে প্রথমবারের মতো কোনো বাজারে আনা হয়েছে ওট, তাই ক্রেতা ও দর্শনার্থীদেরও আগ্রহের কেন্দ্রে এসব ওট। আকার ভেদে দাম চাওয়া হচ্ছে 25 থেকে 35 লাখ টাকা। উটের দাম ফেলাইছি, বড় জাতির দুটো আছে 35 লাখ করে বাজার মূল্য দাম ফেলা আছে। উঠতে ওরা সরাসরি দেখে নাই, ফেসবুক মোবাইলে দেখছে। ক্রেতারা বলছেন এবারে গরুর দাম গেল বছরের তুলনায় কিছুটা কম। মাঝারি দেশি গরুর চাহিদা বেশি। আগ্রহ আছে বিভিন্ন নামের ও রঙের মহিষ ও ছাগল নিয়েও। গতবারের তুলনায় বাজারের দাম আল্লাহর রহমতে অনেক কম আছে, আর প্রচুর পরিমাণ গরু আছে, গ্রাহকও আছে, কিন্তু বাজারে সবসময় যেটা মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। মাঝারি সাইজের গরু একটু কম, তবে বড় গরু বেশি, চাহিদা বেশি, তবে ক্রেতা সম্পন্ন কম। যে পরিমাণ গরু আছে ও পরিমাণ গরু চাই ক্রেতা কম। চট্টগ্রামে পশুর চাহিদা প্রায় 9 লাখ থাকলেও আছে 8,60,000 পশু, ফলে ঘাটতি প্রায় 35,000। তবে পার্বত্য জেলা ছাড়াও কুষ্টিয়া, ফরিদপুর সহ দেশের বিভিন্ন জেলা থেকে গরু এলে এই ঘাটতি পূরণ হওয়ার আশা কর্মকর্তাদের। আমাদের উৎপাদন আছে 8,60,000, আমাদের 35,000 গরু শর্ট আছে। যে শর্টটা প্রত্যেক বছর আমাদের কুষ্টিয়া, ফরিদপুর, সিরাজগঞ্জ এবং পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চল থেকে গরু আসে, এই শর্টটা ফিল আপ হয়। এবার চট্টগ্রাম মহানগর ও উপজেলায় বসেছে 228টি কোরবানি পশুর হাট। এর মধ্যে 75টি স্থায়ী এবং 153টি অস্থায়ী। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম। রংপুরের তারাগঞ্জে ঘুরতে আসা ইরানি দম্পতির মোবাইল, ডলার ও পাসপোর্ট ছিনতাই করে মারধরের অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ গনিরামপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী গিয়ে ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা ও ইয়াজদানজো ইয়াসমিনকে উদ্ধার করে। ওই দম্পতি জানিয়েছে রবিবার ঢাকা থেকে রংপুরে ঘুরতে আসেন, পরে ভাড়া গাড়িতে গুগল ম্যাপের মাধ্যমে ড্রাইভ করে ভুল রাস্তায় ঢুকে যান। তাদের অভিযোগ, এ সময় সাহায্য চাইলেও উল্টো তাদের মারধর করে ডলার, মোবাইল, ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয় স্থানীয়রা। ডলার এক্সচেঞ্জের জন্য যখন বলে, তারা যখন বুঝতে না পারে তাদের বাসা পর্যন্ত যায়, বাড়ি পর্যন্ত লোক নিয়ে যায়। তো তারা যখন ব্যাক করতে থাকে তাদেরকে গ্রামবাসী ধরে এবং তাদের কাছ থেকে ডলার এবং তাদের মোবাইলটা নিয়ে যায়। আমরা এই দুজনকে সেফলি
আমাদের নিজস্ব লোকেশনে নিয়ে আসি এবং যে বাদী ছিল, যাদের নামে কমপ্লেন ছিল, তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করি। মুরগি বিক্রেতা থেকে পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পরই নিজস্ব বাহিনী গঠন করে কেবল হতদরিদ্রদের জমি নয়, দখল করেছেন মসজিদ, মন্দির, নদী, এমনকি জেলখানার খালও। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া। 4টি হত্যা মামলার আসামি এই সাবেক পৌর মেয়র জামিনে মুক্ত হয়ে এখন বসবাস করেন রাজপ্রাসাদের মতো বাড়িতে। চারিদিকে লেকসহ প্রায় 1 একর জমির উপর নির্মিত প্রাসাদোপম এই বাড়ির মালিক বরিশাল বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার। সরকারি হিসেবে যার মাসিক বেতন 38,000 টাকা। 2011 সালে পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। 13 বছরে এই বাহিনী দিয়ে হতদরিদ্রদের অন্তত 50 একর জমি জবরদখল করেছেন, এমনকি দখল করেছেন মসজিদ, মাদ্রাসার জমিও। অসহায় যাদের স্বামী নেয় তাদের ঘর দিমু, কিন্তু কিছুই আমাকে দে নাই। আরো বরঞ্চ এই যে জায়গা আমাকে এনে নাই সেই দখল করছে। এ জায়গায় গুচ্ছ গেরাম হইবে, এই কইয়া বানছে, আরে আমাকে তা যার দেহান যিনি উপায় সেটি হয়ে পারতেছে। শ্রীমন্ত নদী দখল করে দুপারে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। জেলখানার খাল দখল করতে খালের উপর নির্মাণ করেছেন ধর্মীয় প্রতিষ্ঠান। এই শ্রীমন্ত নদীর পারে আপনার সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া অবৈধ স্থাপনা নির্মাণ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়েছেন। সে তো ভূমিদস্যু, আজকে সে বাকেরগঞ্জে শত শত কোটি টাকার মালিক, সে বিশাল বাড়ি গাড়ি, কোনো কিছু তো তার অভাব নাই। বরিশালের কোনো উন্নয়ন কর্মকাণ্ডই তাকে সন্তুষ্টি করা ছাড়া সম্ভব ছিল না, আর এভাবেই তিনি হাতিয়ে নেন শত কোটি টাকা। সেই সাক্ষী সাবেক কাউন্সিলরও। পৌরসভা যে উন্নয়নমূলক কর্মকাণ্ড, যে ঠিকাদারি কাজগুলো, এগুলার নির্দিষ্ট কিছু লাইসেন্স ছিল, ওই লাইসেন্সের ভিতরে ভাগ বটারা হয়েছে। সুনির্দিষ্ট বা নির্দিষ্ট করে কোনো কাজের তদারকি হয় নাই। ক্ষমতার অপব্যবহার করে এই অপার দুর্নীতির শাস্তির দাবি টিআইবির। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন খাল, নদী, পুকুর এগুলো দখল করে এক ধরনের রামরাজত্ব কায়েম করেছেন। আমরা আশা করছি তার অবৈধ দখলদারির থেকে যেন জনগণ মুক্তি পায়। দখলের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে নদী রক্ষা কমিশন আছে, সেই কমিশন থেকে প্লাস মহামান্য হাইকোর্ট থেকে নির্দেশনা রয়েছে, সব মিলিয়ে আমরা আমাদের বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে সাবেক মেয়র লোকমান হোসেন ডাকুয়া কোনো কথা বলতে রাজি হননি। 5 আগস্ট পরবর্তীতে 4টি হত্যা মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। 2 মাস কারাগারে থাকার পর বর্তমানে জামিনে রয়েছেন এই মেয়র। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।